নমস্কার, আমি অয়ন। আমরা আশার আলো দেখাচ্ছি আপনাদেরকে গত কয়েকদিন ধরেই, কারণ ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট আশার সঞ্চার হয়েছে। আর আজ আশার আলো আরও চওড়া হলো, কারণ ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট জানিয়ে দিল নভেম্বরেই ভারতে করোনা ভ্যাকসিন, এবং তা পাওয়া যাবে, সাধারণ মানুষ পাবেন বিনামূল্যে। কি জানালেন প্রথম? কবে লঞ্চ হবে এই ভ্যাকসিন? কারণ অক্সফোর্ডের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের সঙ্গেই জড়িত রয়েছে সেরাম ইনস্টিটিউট। জানালেন আদার পুনাওয়ালা, সিইও, সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া। দেখুন। Finally, we get the vaccine as citizens of India. It's probably going to be December and first quarter of 2021. We in India are going to start in August as well on Indians and hope that all that is concluded by October, November. আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ডিরেক্টর পিয়ারলেসের শুভ্রজ্যোতি ভৌমিক, এবং আমাদের সঙ্গে রয়েছেন সুমিত পোদ্দার, চিকিৎসক সুমিত পোদ্দার। ডাক্তার ভৌমিক, আপনার কাছে যাব। এই মুহূর্তে কতটা আশার আলো আমরা দেখতে পারি এই ক্লিনিক্যাল যে ভ্যাকসিন, কোভ্যাক্সিন, সেইটা নিয়ে, বিশেষ করে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে? ডাক্তার ভৌমিক। হ্যাঁ, হ্যালো, নমস্কার। শুনতে পাচ্ছেন? কোভ্যাক্সিন যেটা তৈরি করছে সেটা ভারত বায়োটেক। অক্সফোর্ডের যে ভ্যাকসিন তৈরি হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা যেটা তৈরি করছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে, যার সাথে সিরাম ইনস্টিটিউট পার্টনারশিপ করেছে, তার একটা ইনিশিয়াল রিপোর্ট ল্যান্ডসেটে রিলিজ হয়েছে এই সোমবার। প্রায় 1000 হেলদি ভলেন্টিয়ার্সের মধ্যে সেটাকে দেখা গেছে যে সেটা কার্যকরী হয়েছে। নিশ্চয়ই এটা আশার আলো, কিন্তু আমরা যেহেতু আমি একজন ক্লিনিক্যাল রিসার্চ এক্সপার্ট, আমি এটা মনে করি যে আমাদের ফেজ 2 অবধি আমরা রেজাল্ট এখন দেখতে পেরেছি। ফেজ 3 রেজাল্ট গুলো আমাদের দেখতে হবে, কেন সেগুলো আরো বৃহত্তর পেশেন্ট গ্রুপের মধ্যে হবে। তাদের মধ্যে আমরা নিশ্চয়ই আশা করব যে এই ভ্যাকসিন যে কার্যকরিতা দেখিয়েছে সেটা যেন আরো ফেজ 3তেও দেখায়, তাহলেই কিন্তু একটা বড় আশার খবর বা আমরা আশার আলো দেখতে পারবো। অবশ্যই। ডাক্তার পোদ্দার, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, অক্সফোর্ডের তৈরি সম্ভাব্য ভ্যাকসিন নিরাপদ তো বটেই, তারা দাবি করছে, এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সক্ষম। সুতরাং এই দুটোই তো মূলত ভ্যাকসিনের ক্ষেত্রে একটা বলা যায় যে পথ তৈরি করে, পথ প্রদর্শক হয় একটা ভ্যাকসিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই দুটো দাবি কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমি একটা কথা বলি যে এটা আমাদের জানতে হবে যে করোনা কিন্তু যেতে আসেনি, দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকতে এসছে। এখন আমাদের এই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে, এবং বেসিক জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিউর। এইটা মাথায় রেখেই আজকে কিন্তু এই ভ্যাকসিনের কনসেপ্ট, এবং ভ্যাকসিন আসবে, এবং ভ্যাকসিন প্রায় এসে গেল বলে, এবং এই যে লকডাউন ভ্যাকসিন এবং আদার যে ওষুধগুলো আছে অ্যান্টিভাইরাল, এবং আমাদের দেশে যে আইসিএমআর গাইডলাইন অনুযায়ী যে হাইড্রক্সিক্লোরোকুইন বা এই ধরনের ওষুধগুলো একই সঙ্গে আমাদের দিতে হবে। এখন যে জিনিসটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন যেটা রয়েছে, আমাদের ভারতবর্ষে 2-3টে কোম্পানি এদের সাথে মোটামুটি ভালো কাজ করছে বাইরের সঙ্গে, অন্যান্য দেশের সঙ্গেও। সেটাকে একটা হচ্ছে ভারত বায়োটেক, আরেকটা হচ্ছে আপনার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে জাইডাস ক্যাডিলা। সুতরাং এই 3টে হচ্ছে প্রিন্সিপাল। এছাড়া ফাইজারও রয়েছে, অন্যান্য কোম্পানি আছে। এখন এই যে ভ্যাকসিন যেটা আসবে, এই ভ্যাকসিনের এফিকেসি এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, ধরুন ফেজ 3 ট্রায়ালটা হচ্ছে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2 যেখানে সেফটি, এফিকেসি এবং এই জিনিসগুলো দেখা হয়, তাতে দেখা গেছে যে এই দুটো ফেজে কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়েছে। এবার ফেজ 3 ট্রায়ালেও বেশ কিছু পেশেন্টের দেখা গেছে যে রেজাল্টের মধ্যে 90% সেরো প্রোটেকশন হচ্ছে, ইমিউন রেসপন্স ভালো হচ্ছে, ভালো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এবং যেটা পাওয়া যাচ্ছে সমস্ত টি সেলটাকে অন্তত অ্যাক্টিভেট করতে পারছে। আর
বাকি যে 10%-এর যে পড়ে রইল সেই 10%-এও এটা কাজ করছে। তবে একটা জিনিস জেনে রাখুন, শুধু ভ্যাকসিন আসলে হবে না, না, সে তো বটেই, আমাদের একেবারে। অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো HCQS এবং আইভারমেকটিন, যেটা আপনার মানে আমাদের কৃমির ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, সেগুলোও কিন্তু ইন কম্বিনেশনে বেশ। ইউজ করা হচ্ছে। বেশ। ইদানিং দেখা গেছে দুটো ট্রায়াল করেছে, একটা হচ্ছে অ্যাস্ট্রোজেনিক মডার্নের জার্নাল, সেইখানে ভ্যাকসিনের ট্রায়াল যেটা হয়েছে সেটা ফেজ 1 হয়েছে, সেটা কিল্ড ভাইরাস দিয়ে করা হচ্ছে এবং এর সেফটি এফিকেসি কিন্তু এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি। এবং যে প্রবলেমটা হচ্ছে কি, আমরা এখনো ডার্কে আছি, যে আমরা জানতে পারছি না বা বুঝতে পারছি না এক্স্যাক্ট কতগুলো ডোজ লাগবে, আমি আমি আসবো। কতটা অ্যান্টিজেন দিচ্ছি, সেই অ্যান্টিজেন আমার শরীরে কতদিন থাকছে, কতদিনে আমাদের অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই ব্যাপারগুলো রয়েছে অয়ন। একেবারেই। আমি বলুন, ডাক্তার আর ভৌমিক কিছু, এখানেই জানার চেষ্টা করব, ডাক্তার পোদ্দার যেটা বললেন, করোনা আসলে যেতে আসেনি, থাকতে এসেছে, এবং এই করোনার চরিত্রটাই এখনো পর্যন্ত অনেক বিজ্ঞানীর কাছেই অজানা, অনেক অংশের বিজ্ঞানীর কাছে করোনার অনেক অংশের চরিত্র অজানা। তাহলে আমাদের ছোটবেলায় যে টিকা দেওয়ার প্রথা ছিল, অর্থাৎ এই ভ্যাকসিন যদি আমি দিই, পরবর্তী সময়ে এই ভ্যাকসিন কতদিন কাজ করবে, কতদিন প্রতিরোধ ক্ষমতা রাখবে, এইগুলোও তো বিষয়বস্তু রয়েছে এই গবেষণায়। একদম। আর আমি যেটা ডক্টর পোদ্দার বললেন যে হ্যাঁ, ডেফিনেটলি ট্রায়ালস হচ্ছে, কিন্তু আমি আপনাদের বলে দিই যে ইন্ডিয়াতে এখন অব্দি কিন্তু ফেজ 3 ট্রায়াল অক্সফোর্ড ভ্যাকসিনের শুরু হয়নি। তো আমাদের সেটা হবে অপেক্ষা করতে অগাস্টে হবে। বলা হলো। সেটা আমাদের অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয় কথা যে হ্যাঁ, আমরা যখন একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট করি, তো আমাদের আমাদের যে ভ্যারাইটিস আছে করোনা কোভিড-19 আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 10 থেকে 11টা ভ্যারাইটি পাওয়া গেছে, যারা কিন্তু ইনফেকশন করছে পেশেন্টসদের মধ্যে। যখন অক্সফোর্ড কমনেস্ট যে স্ট্রেন গুলো আছে সেই স্ট্রেনটাকে নিয়ে ভ্যাকসিন ট্রায়াল করেছে। আপনার এই আশঙ্কাটা কিন্তু সত্যি ঠিক, যে বাই দ্য টাইম যখন এই ভ্যাকসিনটা বাজারে আসবে, ততক্ষণে কিন্তু মিউটেশন ভাইরাসে হয়ে যেতে পারে, যেটা কিন্তু বেশিরভাগই ভাইরাল ভ্যাকসিনে দেখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু এর কার্যক্ষমতাটা কতটা থাকবে সেটা নিয়েও একটা চিন্তা ভাবনা করার একটা বিষয় আছে। একেবারে ডাক্তার। আর একটা ডোজেই যে তার প্রত্যেকটা পেশেন্টের যে ঠিক। একটা ডোজেই কার্যকর, মানে সেটা যে এফেক্টিভ হবে বা এফিকেশিয়াস হবে তার নাও হতে পারে। আমাদের মাল্টিপল ডোজই ভ্যাকসিনের দরকার হতে পারে। ডাক্তার পোদ্দার, আপনি বারবার বলছিলেন যে ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন নিয়ে আসার আলো, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনার কি এই আশঙ্কা তৈরি হচ্ছে মনে, যে ভ্যাকসিনে আসার আলো যখন যতবার আমি বলবো, তত বেশি আরো সাহসী হয়ে উঠবেন মানুষ, এবং মাস্ক থুতনিতে যাবে, সেই মাস্ক আবার গলায় যাবে, কখনো কখনো পকেটে থাকবে, এবং লোকে মনেই করছে, আমরা দেখছি যে পকেটে মাস্ক রাখলে বোধহয় করোনা ভয় পাবে, এরকমটাই এখন মানুষের ধারণা হয়ে গেছে। আপনি কি এই আশঙ্কার থেকেই বলছেন? আপনি একদম ঠিক কথা বলেছেন, যে আজকে দরকার যেটা মানুষের সচেতনতা। মানুষ সচেতন, মানুষ জানে কিন্তু যে করোনা একটা ডেঞ্জারাস অসুখ, এটা ভীষণ ছোঁয়াচে, সুতরাং সেটা কিন্তু মানুষ জানে। কিন্তু এটা জানলে যে আমাদের সেই সম্বন্ধে নিজেদের সতর্ক হতে হবে, সেটা কিন্তু একেবারেই নেই। যেমন মনে করুন, আজকে আমার বাড়িতে কারোর করোনা হলো, আমারই হলো, মনে করুন আমার যদি করোনা হয়, তাহলে আমাকে আইসোলেশন নিজেকে ভাবতে হবে। আমি নিজে অসুখটা অন্য পরিবারের কারোর মধ্যে ছড়িয়ে দেব না। সিমিলারলি বাজারে যারা যাচ্ছে, মাস্ক না পরাটা অপরাধ, এটা নিয়ে সরকারকে ভাবতে হবে। মাস্ক না পরলে তার কিন্তু এটা একটা দণ্ডনীয় অপরাধ, এবং যে আইনগুলো আমাদের কঠোর আইনগুলো আছে, সেই আইনগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় এসছে। কারণ এইভাবে যদি বাড়তে থাকে, যদি আমাদের মাথায় যদি চলে আসে, যদি এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে গোষ্ঠী সংক্রমণ হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা তো রিপোর্ট পাচ্ছি বহু লোক ইনভলভড হচ্ছে, সেখানে কিন্তু এই যে আইনের কিন্তু ভীষণ ইমপ্লিকেশনটা ভীষণ দরকার। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে দেখুন, এই যে ভ্যাকসিন যেগুলো আনা হচ্ছে, সেই ভ্যাকসিনগুলোর সম্বন্ধে অনেক স্টাডি দরকার। ইউজুয়ালি কি হয় জানেন,
যখন একটা ডোজ ভ্যাকসিন দিলেন, তারপরে সেই ভ্যাকসিনটার পরে সেকেন্ড ডোজ, অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে মনে করুন সেকেন্ড ডোজ দেওয়ার সময় কিন্তু সেটা কি হয়, আমাদের ভ্যাকসিন একটা দেওয়ার পরে সেটা মেমারি সেলে কিন্তু স্টোরড হয়ে যায়। এবারে আমার সেকেন্ড ডোজ যখন দিচ্ছি তখন সেই মেমারি সেলকে আমি বুস্ট আপ করছি, তো এবার থার্ড ডোজ যদি দিতে হয় সেটাকে কিন্তু রিবুস্ট আপ করছি। এইভাবে কিন্তু আমাদের অ্যান্টিবডি টাইটারটা একটা তৈরি হয় ভালোভাবে, এবং সেই অ্যান্টিবডি টাইটারটা কিন্তু দীর্ঘ সময় ধরে সাস্টেন করে। সুতরাং এগুলো নিয়ে অনেক স্টাডি দরকার অয়নবাবু, যেটা আমার মনে হয় যে আজকে নিশ্চয়ই বৈজ্ঞানিকরা তো ভাবছেন, এবং আমাদের ডক্টর ভৌমিকও তো সেরকমই বললেন, সেটা ভাবতে হবে আমাদের সবাইকে সেইভাবে। ডাক্তার ভৌমিক, এখানে প্রশ্ন আমার যে বলা হচ্ছে, অনেকেই বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে এদেশে দিনে 2.5 লক্ষ আক্রান্ত হতে পারে। আবার দেখছি গত দুদিন ধরে সংক্রমণের মাত্রাটা একটু কমেছে, ধরুন 40,000 ছিল, সেখানে গড়ে এখন 37,000 গত দুদিন ধরে আসছে। এই ভ্যাকসিন চলে এলে আমাদের কি সেই আশঙ্কাটা থাকবে না যে গড়ে 2.5 লক্ষ প্রতিদিন ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হওয়ার? দেখুন, ভ্যাকসিন কাজ করে থ্রু প্রিভেনশন প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। কিন্তু যেটা আমরা দেখছি যে আমরা যদি যেগুলো কমন মেথড আছে যেটা দিয়ে ইনফেকশন ছড়াচ্ছে, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং না করা, আপনি বললেন মাস্ক না পরা, সেইগুলো যদি মানুষ প্রতিনিয়ত সেই জিনিসগুলো করতে থাকে তাহলে কিন্তু ইনফেকশনটা ছড়াতে থাকবে। ভ্যাকসিন যতক্ষণ অবধি আসবে, ভ্যাকসিন তা প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়াবে, কিন্তু যতদিনের মধ্যে যদি আমরা এই যে জিনিসগুলো WHO বলেছে, SMS, আমি বলবো SMS, সোশ্যাল ডিস্টেন্সিং, সঠিক মাস্ক ব্যবহার করা, যেমন এই ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক, অ্যান্ড লাস্ট হচ্ছে স্যানিটাইজেশন, এই 3টে জিনিস যদি আমরা প্রতিনিয়ত না করি তাহলে কিন্তু ভ্যাকসিন যতদিনে আসবে ততদিনে কিন্তু একটা বিরাট পার্সেন্টেজ, আমাদের একটা ভারতবর্ষের একটা বিরাট বড় পার্সেন্টেজ অফ পেশেন্টস কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এখন কিন্তু আমি আবারও বলবো যে প্রিভেনশন থ্রু SMS মেথড, এটা আমাদের মাথায় রাখতে হবে। না হলে কিন্তু ভ্যাকসিন যতক্ষণে আসবে, আমি মনে করি ভ্যাকসিন যদি সব পুরো প্রক্রিয়া দিয়ে আসে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে তাড়াতাড়ি আসুক, তাও ফার্স্ট কোয়ার্টার, তার মানে হচ্ছে মার্চ 2021-এর আগে আসা সম্ভব না। আমাদের তাড়াহুড়ো করা উচিত না, কেন এই ভ্যাকসিনের প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সাইড এফেক্ট থাকে, যেটা কিন্তু হাজার পেশেন্টে নাও বোঝা যেতে পারে। সেটা যখন লক্ষ লক্ষ রুগীদের ওপরে বা আমাদের হেলদি পেশেন্টদের ওপরে দেওয়া হবে, আমাদের সাধারণ মানুষদের ওপরে দেওয়া হবে, সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদের দেখে হয়তো আমরা অবাক হয়ে যেতে পারি। এই জন্য ধীরে সুস্থে এগোনোটা ভালো। সাধারণ মানুষ চাইছেন মাস্ক কোথায়, আর আমরা বলছি সচেতনতা কোথায়। এই দুটোর মধ্যে একটা মিশেল তো আছেই। ভ্যাকসিন এলো, কিন্তু ভ্যাকসিন আসার পরেও আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ করোনা যাওয়ার জন্য আসেনি, থাকার জন্য এসেছে, এবং একটা অদৃশ্য শত্রু আমাদের জীবনযাত্রাকে পাল্টে দিচ্ছে, বোধহয় দীর্ঘ সময়ের জন্যই। তবে আরো একটা সুখবর আছে, যে ভ্যাকসিনই পাওয়া যাক না কেন ভারতীয়রা বিনে পয়সায় পাবেন, এমনটাই জানাচ্ছেন সেরাম ইনস্টিটিউটের সিইও। দেখতে দেখতে বিরতিতে যাব। I don't think any citizen of India is going to have to pay for it, because we're going to give it to the government of India and to our state governments. They're going to buy the vaccine and distribute it in the most ethical and fair manner that they see fit. And rightly so, the healthcare experts and people on the ground who know where it's needed the most. ভারতে বিনামূল্যে ভ্যাকসিন আসার কথা শোনালো সেরাম ইনস্টিটিউট। আমরা কথা বলেছিলাম ডাক্তার কুনাল সরকারের সঙ্গে। যদি গভর্নমেন্ট যেভাবে কালকে কথাবার্তা শোনা গেছে যে এটাকে একটা কাইন্ড অফ ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে আনতে পারেন তাহলে ভালো হবে। আর আমরা সবাই প্রচন্ড উৎসাহী, প্রচন্ড আশাবাদী। এখনো কিন্তু এফেক্টিভিটি ট্রায়াল ইজ স্টেজ 3 ট্রায়াল, যে আমরা যখন কিছু মানুষকে এটা দিচ্ছি সেই মানুষেরা আলটিমেটলি তাদের করোনা ইনফেকশন প্রতিরোধ করা যাচ্ছে কি যাচ্ছে না, এটাই হচ্ছে কোষ্ঠী পাথর একটা ভ্যাকসিনকে বিচার করার জন্য।
ডাক্তার পোদ্দার, মেনে নিলাম যে আমাদের হয়তো কিছু সামান্য হয়তো প্রতিরোধ ক্ষমতা বাড়ালো এই ভ্যাকসিন, কিন্তু কেন্দ্রের কাছে যখন দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত এই ভ্যাকসিন, আপনার কি মনে হয়? দেখুন, এই ভ্যাকসিন যখনই ডিস্ট্রিবিউটেড হবে সেখানে কিছু গ্রুপ করে নিতে হবে। আমাদের ভালনারেবল গ্রুপটার কথা অবশ্যই মাথায় রাখতে হবে। চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী 60+ বা 55+, তাদের ভাবতে হবে তাদের কথা। আর 2 নম্বর হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে ভালনারেবল গ্রুপের কথাটা প্রথমে মাথায় রাখতে হবে। যারা হেলথ ওয়ার্কার, তাদের আগেও এই হেলথ ওয়ার্কার যারা ফ্রন্ট লাইনে যারা ওয়ারিয়ার রয়েছেন, ডাক্তাররা, তারা যারা করোনা পেশেন্ট দেখছেন, তাদের দিকে নজর দিতে হবে প্রথম। তারপরে আস্তে আস্তে যেটা 40 বা এই ধরনের বয়সের মধ্যে আস্তে আস্তে আসবে, এবং ইট শুড বি ডিস্ট্রিবিউটেড অ্যালং উইথ দ্য সাম প্ল্যানিং। এই প্ল্যানিংটাকে সরকারকেই ঠিক করতে হবে, আইসিএমআরকে গাইডলাইন দিতে হবে, সরকারকে ঠিক করে কিন্তু এইভাবে ভ্যাকসিনটাকে প্রপারলি ইউনিফর্মলি ভালনারেবল গ্রুপের সঙ্গে কিন্তু মিশিয়ে ওটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তারই দেখা যাবে যে প্রপার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ঠিক আছে। আর 2 নম্বর, একই সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে কিছু আলাদা অ্যাপ তৈরি করা, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোভিড-19-এ অ্যাপ তৈরি করা যেতে পারে, যেটা IIM, সেন্ট জনস, ব্যাঙ্গালোর থেকেও চেষ্টা করছে। যাদের কমপ্লিকেশনগুলো আছে, কোমরবিডিটিগুলো আছে, তারাও আস্তে আস্তে এর মধ্যে ইনক্লুড করে দেখতে হবে। পরিশেষে আমি একটা কথা বলি অয়নবাবু, যে দেখুন 2.7%, 2.5% সারা দেশে মৃত্যুটা কিন্তু যে খুব একটা রিমার্কেবল তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে অন্যান্য অসুখ কিন্তু কমে গেছে, আকাশটা সম্পূর্ণ নীল হয়ে গেছে ডিউ টু সেভারাল লকডাউন এবং এই প্রসিডিওরের জন্য, এবং এতে অন্যান্য অনেক অসুখই আপনাদের কিন্তু কমে গেছে। সেটা আমাদের পক্ষে একটা সুখের জিনিস। আর কিছু অসুখ কমার জন্য কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মেডিসিনে হেলথের কস্টের মধ্যে যদি সরকার নিয়ে নেয় তাহলে তো বেস্ট জিনিস, এবং যদি প্রাইভেট যে সেক্টরে যে মানুষগুলো চিকিৎসা করাচ্ছে তাদেরও হেলথের এই খরচা কিন্তু আস্তে আস্তে কিছু কমিয়ে আনতে হবে। ঠিক ঠিক। আমরা আপনি বললেন অনেক অসুখ কমে গেছে, অনেক অসুখ কমে গেছে না হয়ে কমে গেছে। আমি আসবো, অনেক অসুখ কমে গেছে, কিন্তু আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি মানসিক অসুখ প্রচন্ডভাবে বেড়ে গেছে। আমি ডাক্তার ভৌমিক আপনার কাছে আসব, যে বললেন যিনি ডাক্তার পোদ্দার, যে বয়স্ক মানুষদেরকে বেশি এবং কোমরবিডিটি, কিন্তু একটা সংখ্যায় দেখা যাচ্ছে পরিসংখ্যানে যে আমাদের দেশে 45-40 ঊর্ধ্ব মানুষের বেশি আক্রান্ত হচ্ছেন, 40 ঊর্ধ্ব মানুষ, কারণ তারা বাইরে বেরোন। তাদের কথাও ভাবতে হবে কিনা? একদম। আমি মনে করি যে ডেফিনেটলি এখানে চিন্তা ভাবনা করার আছে যারা জীবিকা অর্জন করছেন। আর আপনাকে বলে দিই যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট যখন হয়, এটা আমাদের একটু জানতে হবে যে কি করে ভ্যাকসিন ডেভেলপমেন্ট হয়। এখানে আপনি ল্যান্ডসেটের যদি আপনি রিপোর্টটা দেখেন, যেটা অক্সফোর্ড থেকে বেরিয়েছে, 18 থেকে 55 ইয়ার্স অব্দি কিন্তু এই এইজ গ্রুপটাকে স্টাডি করা হয়েছে, ভ্যাকসিন কার্যক্ষমতা দেখা গেছে। এরপরে ফেজ 3 ট্রায়াল যখন এগোবে, আমরা জানি যে এই এজ গ্রুপটাকে আরো বাড়ানো হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে প্রশ্নটা বললেন যে হ্যাঁ 40-এর ওপরে সেটা করা উচিত, যেহেতু এটা প্যান্ডেমিক চলছে, আমি ভারত সরকারকে আপিল করব যে এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যেন এই ভ্যাকসিনটাকে ইনক্লুড করা হোক। আর যেহেতু যদি এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে ইনক্লুড হয়, কেন আমাদের কাছে খবর আছে যে সিরাম ইনস্টিটিউট প্রায় 1 বিলিয়ন ডোজ তৈরি করবে। প্রত্যেকটা ভারতীয়র এটা পাওয়া উচিত, আমি এটা মনে করি। কেন কি এটা সে অফকোর্স যারা স্বাস্থ্যকর্মী, যারা লড়াই করছে করোনা ওয়ারিয়র, তাদের নিশ্চয়ই পাওয়া উচিত, কিন্তু প্রত্যেকটা জীবন আমার জন্য, আমার দেশের লোকের প্রত্যেকটি প্রাণ কিন্তু অমূল্য। তো আমি ভারত সরকারকে এটা আপিল করছি যে
এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এর ভেতরে অবশ্যই, এটাকে ইনক্লুড অবশ্যই, করা হোক, এই অবশ্যই। যেহেতু প্যান্ডেমিক চলছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। অর্থাৎ কেন্দ্র পরিকল্পনা নেবে, ভ্যাকসিন আসবে, বিনে পয়সায় পাবেন, কিন্তু শুরু করেছিলেন চিকিৎসকরা যে বক্তব্যটা দিয়ে, সচেতন থাকতে হবে। আবার বলছি, মাস্ক মাস্ট। শেষ করছি, সঙ্গে থাকুন।